বন্ধুরা আমরা গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে দুটো ভিলেনকে দেখতে পাই, যেখানে টাইটানসিমু গডজিলার অপোনেন্টে একটি ভিলেন ছিল, অন্যদিকে স্কার কিং কং এর অপোজিটে একটি ভিলেন ছিল। আমরা পিঙ্ক গডজিলার সাথে টাইটানসিমুর ব্যাটল কম্পারিজনকে তো বানিয়েছিলাম এবং জেনেছিলাম এই দুটো মনস্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে, এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব স্কার কিং এবং কং এর মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে, কারণ মুভির মধ্যে এই দুটো মনস্টারের পারকে প্রায় সমান বলেই মনে হচ্ছিল। এমনকি এই মুভির অফিসিয়াল নোবেলাইজেশন থেকে আর অনেক ডিটেলস কে জানা গিয়েছে এই মুভির সম্বন্ধে, এবং এগুলোকেও জানবো আজকের এই ভিডিওর মধ্যে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে এই দুটো মনস্টারের এনসেন্ট টাইমের রাইভেলির সম্বন্ধে জেনে নেওয়া যাক। স্কার কিং আসলে খুবই একটি এনসেন্ট টাইমের মনস্টার, যার এক্সাক্ট বয়সকে আমাদেরকে মুভির মধ্যে তো বলা হয়নি, কিন্তু এই মনস্টারটিরও বয়স প্রায় গডজিলার সমানই হবে। অন্যদিকে গডজিলার বয়স মিলিয়ন বছরেরও অনেকটাই বেশি, কারণ স্কার কিং এনসেন্ট টাইমের মধ্যে গডজিলার সাথে একবার লড়াই করেছিল। এখান থেকে বোঝা যায় স্কার কিং খুবই একটি পুরনো মনস্টার, কিন্তু স্কার কিং এর আসল বয়স কত সেটাকে বলা অনেকটা একটি মুশকিল কাজ, যেটিকে অফিসিয়ালি বলা হয়নি। হয়তো স্কার কিং এর বয়স 1000 বছরেরও বেশি হতে পারে, মিলিয়নস না হলেও কমসে কম এটা তো স্বাভাবিক স্কার কিং এর বয়স 1000 বছরের বেশি হবে। অন্যদিকে কং এর বয়স বেশি হলে মাত্র 200 বছর হবে, কারণ কং এর জন্ম হয়েছিল 1900 শতাব্দীর মধ্যে স্কাল আইল্যান্ডের মধ্যে, যেখানে স্কাল কোরারের সমস্ত প্রজাতি কংকে ছেড়ে কং এর সমস্ত প্রজাতিকে একেবারে মেরে দিয়েছিল, এবং ওই সময়ের মধ্যে কং অনেকটাই বেশি পরিমাণে ছোট ছিল এবং সে নিজেকে খুব কম সময়ের মধ্যে একেবারে গ্রো করে নিয়েছিল। এমনকি সে মাত্র 150 বছর বয়সে সে একটি আলফা টাইটানের সাথে লড়াই করতে পেরে গিয়েছিল, এমনকি ওই আলফা টাইটানকে সে ভালো পরিমাণে টক্কর দিতেও পেরেছিল। কিন্তু কং যখন হলওয়ার্থের মধ্যে নিজের প্রজাতির আরো অনেকগুলো জীবকে দেখতে পায় তখন সে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়, এবং সুকোর সাথে হলওয়ার্থের মধ্যে চলে যাওয়ার কারণে তার সাথে সামনাসামনি হয় স্কার কিং এর, এবং স্কার কিং কং এর এই সমস্ত প্রজাতির উপরে একেবারে রাজত্ব চালিয়ে যাচ্ছিল। এমনকি স্কার কিং অনেকটাই বেশি পরিমাণে স্বৈরাচারী এবং রুথলেস রুলার ছিল, এবং স্কার কিং এর আতঙ্ককে আমরা কং এর ওই সমস্ত প্রজাতির চোখের মধ্যেও একেবারে দেখতে পেয়ে গিয়েছিলাম। স্কার কিং কং এর প্রজাতির অনেকগুলো জীবকে মেরে দিয়েছিল, এমনকি তাদের মাথা স্কেলিটনকেও একেবারে সে ঝুলিয়ে রেখেছিল, যাতে কং এর পিসিসের অন্যান্য প্রজাতি তার বিরুদ্ধে আর না যেতে পারে। এমনকি এই মুভির নোবেলাইজেশনে আমরা স্কার কিং এর সম্বন্ধে আরো অনেক তথ্যকে জানতে পেরেছি, যেমন সে নিজের প্রজাতির সব থেকে শক্তিশালী ফিমেল মনস্টারকে একেবারে রেপ করত, যাতে সে তাদের কাছ থেকে স্ট্রং এবং শক্তিশালী বাচ্চাকে পেতে পারে। এমনকি সে তাদেরকে নিজেদের কাজের জন্য ব্যবহার করে থাকতো। স্কার কিং এর আসলে কেন আর্মির দরকার এটিরও একটি বড় ইতিহাস রয়েছে। আসলে স্কার কিং এনসেন্ট টাইমে শুধুমাত্র ওরাংগেটেড প্রজাতির নয়, বরং সে পুরো এপ প্রজাতিরই রুলার ছিল, এবং সে পৃথিবীর সারফেসেও একেবারে নিজের রাজত্বকে চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু এরপরে তার সাথে সামনে হয় গডজিলার, যাকে স্কার কিং প্রায় হারিয়েও দিয়েছিল, এবং তারা গডজিলাকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ডও করে দেয়। কিন্তু গডজিলার শেষে গিয়ে স্কার কিং এবং টাইটানসিমুকে সমেত স্কার কিং এর অনেকগুলো আর্মির মেম্বারকে হলওয়ার্থের ওই লাভার জায়গার মধ্যে একেবারে বন্দি করে দেয়, এবং তখন থেকে এখন পর্যন্ত স্কার কিং শুধুমাত্র নিজের রিভেঞ্জকে নিতে চায়, এবং এই জন্যই সে নিজের আর্মিকে বড় করছিল, যাতে তার সামনে আর গডজিলা না টিকতে পারে। এবার আসা যাক কম্পারিজনের কাছে। সবথেকে প্রথমে আমরা কম্পারিজনে কং এবং স্কার কিং এর আমরা ফিজিক্যাল অ্যাসপেক্টকে নিয়ে কথা বলবো, যেখানে এখনো সময়ে কং এর হাইট হলো 337 ফিট, এবং সে খুবই বেশি পরিমাণে মাস্কিউলার এবং শক্তিশালী একটি গরিলা। অন্যদিকে স্কার কিং এর হাইট হলো 317 ফিট, এবং স্কার কিং এর শারীরিক গঠন অনেকটাই বেশি পরিমাণে পাতলা, এমনকি সে গরিলার পিসিস থেকে নয় বরং সে একটি ওরাংগেটেড পিসিস থেকে বিলং করে। স্কার কিং এর কাছে আসলে লম্বা একটি হাত রয়েছে, যার সাহায্যে সে তার অস্ত্রগুলোকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে। অন্যদিকে কং এর কাছে মাস্কিউলার হাত রয়েছে, যার সাহায্যে সে শক্তিশালী ব্যাটেল অ্যাক্সকেও একেবারে চালাতে পারে। এই জন্যই যদি ফিজিক্যালিটির কথা বলা হয় থাকে তাহলে বোঝা যাচ্ছে কং এখানে বেশি পরিমাণে শক্তিশালী স্কার কিং এর থেকে। স্ট্রং বডি এবং হাইটের দিকেও অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে কং স্কার কিং এর থেকে। এবার আসা যাক পরবর্তী পয়েন্টের কাছে, অর্থাৎ স্ট্রেংথের কাছে। অর্থাৎ জেনে নেওয়া যাক এই দুটো মনস্টারের মধ্যে কে বেশি পরিমাণে স্ট্রং। আমাদের সবার মনে হচ্ছিল মুভির শেষ ব্যাটেলের মধ্যে কং অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল স্কার কিং এর উপরে, কিন্তু এটা আসলে নয়, কারণ ওই সময়ে কং এর কাছে পুরোভাবে বিস্ট গ্লাভ ছিল, যার ফলে ওখানে কংকে অনেকটাই
বেশি পরিমাণে শক্তিশালী বলে মনে হচ্ছিল। তাদের প্রপার কম্পারিজনকে জানার আগে আমাদেরকে স্কার কিং এবং কং এর প্রথম ব্যাটেলকে দেখতে হবে, এবং এই প্রথম ব্যাটেলের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম স্কার কিং নিজের সমস্ত ধরনের ট্রিক এবং এক্সপিরিয়েন্সকে ব্যবহার করে সে কিছু সময়ের জন্য কং এর উপরে অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল। কিন্তু এরপরে কং শুধুমাত্র নিজের একটি অ্যাটাকের সাহায্যে স্কার কিংকে একেবারে মাটির মধ্যে ফেলিয়ে দেয়, এবং এটিকে দেখে স্কার কিং এর আর্মিরা অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়, যেখান থেকে বোঝাই যায় স্কার কিং হলো তার প্রজাতির সবথেকে শক্তিশালী এবং স্ট্রং মনস্টার। এবং এরপরে স্কার কিং কং এর স্ট্রেংথকে দেখে বুঝতে পেরে গিয়েছিল সে কখনোই স্ট্রেংথের দিকে কংকে হারাতে পারবে না। এই জন্য সে এই লড়াইয়ের মধ্যে টাইটান সিমুর সাহায্যকে নিয়েছিল। স্কার কিং অতটাও বেশি পরিমাণে দুর্বল নয় যে কং এর শুধুমাত্র কয়েকটি অ্যাটাকের জন্যই সে একেবারে হেরে যাবে। এমনকি মুভির শেষ ব্যাটেলের মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম স্কার কিং বড় একটি বিল্ডিং এর পার্টকেই একেবারে তুলে নিয়েছিল নিজের শক্তিশালী অস্ত্র বিপ স্ল্যাশকে ব্যবহার করে। স্কার কিং নিজের বিপ স্ল্যাশকে ব্যবহার করে কংকেও একেবারে মারার চেষ্টা করেছিল, কিন্তু এরপরেও কং স্কার কিং এর উপরে একেবারে ভারী পড়ে যায়। এখান থেকে বোঝা যায় স্কার কিং অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু স্ট্রেংথের দিকে কং কিছুটা আগিয়ে রয়েছে স্কার কিং এর থেকে, কারণ স্কার কিং এর বডি ডিজাইন অনেকটাই শক্তিশালী এপের মতো হয়ে থাকে না, বরং সে তার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স এবং ট্রিক্স গুলোকে দিয়ে সে ব্যাটেলকে লড়াই করে থাকে। এবার আসা যাক নেক্সট পয়েন্টের কাছে, অর্থাৎ ডিউরেবিলিটির কাছে। ডিউরেবিলিটির দিকেও কং স্কার কিং এর থেকে আগিয়ে রয়েছে, কারণ কং এর ডিউরেবিলিটির ফিটসকে আমরা অনেকবারই দেখতে পেয়েছিলাম। কং গডজিলার সাথে লড়াই করে ওই লড়াইয়ের মধ্যে নিজেকে সার্ভাইভ করে রাখতে পেরেছিল, এমনকি সে গডজিলার শক্তিশালী পাঁচকেও একেবারে সহ্য করে নিয়েছিল। এমনকি গডজিলা যখন স্কার কিং কে বড় বড় বিল্ডিং এর উপরে ছুঁড়ে মারছিল, এরপরও কং লড়াইয়ের জন্য একেবারে দাঁড়িয়ে পড়ছিল। অন্যদিকে স্কার কিং ও শেষ ব্যাটেলের মধ্যে গডজিলা এবং কং এর অনেক শক্তিশালী অ্যাটাককে সহ্য করছিল, এমনকি সে গডজিলার কিছুটা মাত্র অ্যাটমিক ব্রেথকেও সে সার্ভাইভ করে নিতে পেরেছিল। এমনকি স্কার কিং কেও বড় বড় বিল্ডিং এর উপরে ছুঁড়ে মারার পরেও সে লড়াইয়ের জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এরপরেও ডিউরেবিলিটির দিকে কং আগিয়ে রয়েছে স্কার কিং এর থেকে, কারণ কং এর লড়াইকে আমাদেরকে মনস্টার ভার্সের মধ্যে বেশি দেখানো হয়েছে। এই কারণে কং এর ডিউরেবিলিটি ফিটস স্কার কিং এর ডিউরেবিলিটি ফিটসের থেকে অনেকটাই ভালো। এই জন্য ডিউরেবিলিটির দিকেও স্কার কিং এর থেকে আগে রয়েছে কং। আসলে কোন মনস্টারের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি নির্ভর করে তার মাস্কুলার বডির জন্য, এই জন্যই কং স্কার কিং এর থেকে আগিয়ে রয়েছে। এবার আসা যাক পরবর্তী পয়েন্ট এজিলিটির কাছে, অর্থাৎ এই দুটো মনস্টারের মধ্যে কে বেশি পরিমাণে ফাস্ট এবং ফুর্তিলা। এখানের মধ্যে আমরা ক্লিয়ারলি উইনারকে দেখতে পাচ্ছি স্কার কিং। স্কার কিং এতটাই ফাস্ট মুভ করছিল যে যেটিকে দেখে কংও অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। এমনকি স্কার কিং লাস্ট ব্যাটেলের মধ্যে গডজিলার অ্যাটমিক ব্রেথকেও প্রায় ডজ করে নিয়েছিল। স্কার কিং এর স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিকে দেখে তো নয়, বরং মনস্টার ভার্সের ফ্যানরা স্কার কিং এর এজিলিটি, রিফ্লেক্স এবং বিভিন্ন ধরনের ফাইটিং ট্রিক্স গুলোকে দেখে অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে গিয়েছিল। এই জন্য এখানে এজিলিটির পয়েন্ট পাবে স্কার কিং। এবার আসা যাক এক্সপিরিয়েন্স এবং ফাইটিং স্কিলের কাছে। এই দিকেও স্কার কিং কং এর থেকে অনেকটাই আগিয়ে রয়েছে। স্কার কিং এর কাছে 1000 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, এমনকি আমরা তার ফাইটিং স্কিলকে মুভির মধ্যে দেখতেও পেয়ে গিয়েছিলাম সে কতটা বেশি পরিমাণে কং এর থেকে অ্যাডভান্স রয়েছে বলে। এবং স্কার কিং এর কাছে যদি কং কে হারানোর চান্স থাকে, সেটিও স্কার কিং এর এক্সপিরিয়েন্স এবং ফাইটিং স্কিলের জন্য হবে। স্কার কিং মনস্টার ভার্সের সবথেকে স্কিলফুল ফাইটারদের মধ্যে একজন, এবং কোন প্রকার মনস্টার স্কার কিং এর ফাইটিং স্কিলের আশেপাশেও নেই। এখনো পর্যন্ত এই দুটো মনস্টারের কাছে দুটো পয়েন্ট রয়েছে। এবার এই দুটো মনস্টারের অস্ত্রের কাছে আসা যাক। এদের দুজনের কাছে ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। কং এর কাছে তার ব্যাটেল অ্যাক্স রয়েছে, অন্যদিকে স্কার কিং এর কাছে রয়েছে বিপ স্ল্যাশ, এবং এই দুটো অস্ত্রগুলোকে ব্যবহার করা অনেকটাই ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্যই এই দুটো অস্ত্রকে কম্পেয়ার করা সম্ভব নয়। স্কার কিং নিজের বিপ স্ল্যাশ অস্ত্রটিকে ব্যবহার করে সে কং এর কাছ থেকে তার অস্ত্র ব্যাটেল অ্যাক্সকে একেবারে ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু এই দুটো মনস্টারই নিজেদের অস্ত্রকে খুবই ভালোভাবে ব্যবহার করতে জানে। এই জন্য এই দুটো মনস্টার একে অপরের অস্ত্রগুলোকেও খুব সহজেই ব্যবহার করতে পারে। এই কারণে এই দুটো মনস্টারই এখানে এক পয়েন্টই পাবে। স্কার কিং যেখানে নিজের অস্ত্রকে ব্যবহার করে টাইটান সিমুকে কন্ট্রোল করতে পারে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র কম্পারিজন করছি কং এবং স্কার কিং এর মধ্যে। এই জন্য আমরা টাইটান সিমুকে এই দুজনের মধ্যে নিয়ে আসবো না। এই জন্য এখন প্রশ্ন আসবে এই দুটো মনস্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। আসলে এর উত্তর মুভির মধ্যে একেবারে লুকিয়ে রয়েছে। তখন আমরা লাস্ট ব্যাটেলের মধ্যে দেখতে পেয়েছিলাম কং স্কার কিং এর উপরে একেবারে ভারী পড়ছিল, কিন্তু এখানে কং এর কাছে বিস্ট গ্লাভ ছিল, যেটি কংকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিচ্ছিল। এবং বিস্ট গ্লাভস এর জন্য কং এর পাঞ্চগুলো তার নর্মাল পাঞ্চের থেকেও 3 গুণ বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল, যার জন্যই সে স্কার কিং এর দাঁতকেও একেবারে ভেঙে দিতে পেরে গিয়েছিল। কিন্তু একটি ফেয়ার ফাইটের মধ্যে যেখানে এই দুটো মনস্টারের কাছে কোনো ধরনের আপগ্রেডেড পার্ট থাকে না, সেখানে আমার মতে 10টি লড়াইয়ের মধ্যে 6টি লড়াইকে কংই একেবারে জিতে যাবে। মুভির মধ্যে স্কার কিং এর পাওয়ার এবং এবিলিটিকে অতটা ভালোভাবে শো করানোই হয়নি। আসলে স্কার কিং কে মুভির মধ্যে একটি রুথলেস এবং স্বৈরাচারী রাজা হিসাবে মুভির মধ্যে
দেখানো হয়েছিল, যার সামনে কেউ কখনোই টিকতেই পারে না। স্কার কিং এর ফিজিক্যাল অ্যাসপেক্টকে অতটা ভালোভাবে লক্ষ্যই করা হয়নি, যাতে সে ফিজিক্যালি কংকে বরাবরে টক্কর দিতে পারবে। স্কার কিং এর টাইটান সিমুকে কন্ট্রোল করা তার একটি পাওয়ারফুল এবিলিটির প্রমাণ, কিন্তু যখন তার কাছে টাইটান সিমু আর ছিল না, তখন সে অতি সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে লড়াইকে হেরে যায়। এই সমস্ত কারণের জন্য স্কার কিং এর পাওয়ারকে অতটা ভালোভাবে মুভির মধ্যে দেখানোই হয়নি। এই জন্য স্কার কিং এর সাথে কং এর যদি কখনো ফেয়ার ফাইট হতো, যেটি মুভির মধ্যে আসলে হয়নি, সেটি তো এই লড়াইকে জেতার চান্স কং এরই বেশি রয়েছে। এই জন্য 10 বারের লড়াইয়ের মধ্যে 6 বার এই লড়াইকে কং জিতে যাবে। হ্যাঁ, স্কার কিং এর ফাইটিং স্টাইল এবং এক্সপিরিয়েন্স এবং বেশি এজাইল হওয়ার কারণে 10টি লড়াইয়ের মধ্যে 4টি লড়াই স্কার কিং ও জিততে পারবে, এটিকেও আমি একেবারে মনে করে রাখি। কিন্তু হ্যাঁ, কং এর বেশি পরিমাণে চান্স রয়েছে স্কার কিং কে হারানো। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় স্কার কিং এর সাথে কং এর এই লড়াইকে কে জিততে পারবে? বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।